অবশেষে মুক্তি পেলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। উইঘুর নির্যাতন নিয়ে চীনের কড়া সমালোচনা করলেন জাস্টিন ট্রুডো। শান্তি চুক্তির পরও তালেবানদের ওপর বিমান হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে এরদোগানের জনপ্রিয়তা দিন দিন কেবল বাড়ছে মধ্যপ্রাচ্যে। জাতিসংঘের মানবাধিকার পরিষদে সৌদির ব্যর্থতার লজ্জা। নির্বাচনের আগে ভোটারদের সুসংহত হওয়ার আহ্বান মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার। করোনা ইস্যুতে মালয়েশিয়ার রাজপ্রাসাদের সব বৈঠক স্থগিত। প্রবীণ ভোটাররা ট্রাম্পের কাছে খরচযোগ্য বলছেন বাইডেন। বাংলাদেশি অভিবাসীদের প্রশংসায় পঞ্চমুখ মদিনার গভর্নর। প্রায় 14 মাস বন্দী থাকার পর অবশেষে মুক্তি পেলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। কাশ্মীরের প্রশাসনিক মুখপাত্র রোহিত কানসাল তার মুক্তির খবর প্রকাশ করে বলেন, মঙ্গলবার রাত 10:45টার দিকে মেহবুবা মুফতিকে মুক্তি দেওয়া হয়েছে। গত বছরের আগস্টে ভারতের পার্লামেন্টে আইন করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর ওই অঞ্চলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। সে সময় আটক করা হয়েছিল ফারুক ও ওমর আবদুল্লাহ সহ কাশ্মীরের বড় বড় নেতাদের। মেহবুবা মুফতিকেও বন্দী করা হয় সে সময়। চলতি বছরের শুরুতে ফারুক ও ওমর আবদুল্লাহ বন্দিদশা থেকে মুক্ত হলেও পিপলস ডেমোক্রেটিক পার্টির এই নেত্রীকে ছাড়েনি কাশ্মীর প্রশাসন। বারবার নানা কারণ দেখিয়ে তার গৃহবন্দির সময়কাল বাড়ানো হচ্ছিল। গত জুলাইয়ে 3 মাসের জন্য মেহবুবার গৃহবন্দির সময়কাল বাড়িয়েছিল প্রশাসন। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিরাপত্তা আইনে আটক দেখে মেহবুবা মুফতিকে তার বাড়ি ফেয়ার ভিউতে স্থানান্তরিত করা হয়। নিজ বাড়িতে গৃহবন্দী করে রাখা হয় পিডিপি এই নেত্রীকে। এদিকে মেহবুবা মুফতির মুক্তির খবর টুইট করে জানিয়েছিলেন তার মেয়ে ইলতিজা। এতদিন ধরে মায়ের টুইটার হ্যান্ডেল থেকে তিনি পোস্ট দিয়ে আসছিলেন। সেখানে ইলতিজা লিখেছেন, মুফতিকে অবৈধভাবে বন্দি রাখার দিন শেষ হলো। এই সংকটময় মুহূর্তে যারা আমার পাশে থেকেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এছাড়া জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মুফতির মুক্তি পাওয়ার খবরকে স্বাগত জানিয়েছে। টুইটে তিনি লেখেন, 1 বছরেরও বেশি সময় আটক থাকার পর মেহবুবাকে যে মুক্তি দেওয়া হয়েছে তাতেই আমি খুশি। অন্যায়ভাবে তাকে আটক করে রাখা হয়েছিল, যা গণতন্ত্র বিরোধী। উইঘুর নির্যাতন নিয়ে চীনের কড়া সমালোচনা ট্রুডো। উইঘুর নির্যাতনের বিষয়ে চীনের কঠোর সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। চীন কানাডা কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকীতে মঙ্গলবার হংকংয়ে দমননীতি এবং উইঘুর মুসলিমদের আটকে রাখার সমালোচনা করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রুডো বলেন, চীনের মানবাধিকার রেকর্ড নিয়ে কানাডার উদ্বেগ রয়েছে। হংকং এবং জিনজিয়াংয়ের উইঘুর মুসলিমদের ব্যাপারে চীন নীতি নিয়ে অটোয়া উদ্বিগ্ন। বেইজিংয়ের দৃষ্টিভঙ্গি তার নিজের কিংবা আন্তর্জাতিক সম্প্রদায় কারো জন্য ইতিবাচক নয়। জাস্টিন ট্রুডো বলেছেন, চীন বিশ্বের অন্য দেশের নাগরিকদের পাশাপাশি 2 কানাডিয়ান নাগরিককেও বিনা বিচারে আটকে রেখেছে। এসব বিষয়ে কানাডার মিত্রদের সঙ্গে কাজ করবে। উল্লেখ্য, 2018 সালে কানাডার সঙ্গে চীনের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ওই বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের অনুরোধে চীনা প্রতিষ্ঠান হুয়াইয়ের সিএফ মেং ওয়ানটোজকে গ্রেফতার করে অটোয়া। আফগানিস্তানের তালেবানের সঙ্গে শান্তি চুক্তি সই করার পরও দেশটির দক্ষিণাঞ্চলে ওই গোষ্ঠীর অবস্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। তালেবানের পক্ষ থেকে এলাকায় বড় ধরনের অভিযান চালানোর পর এই বিমান হামলা চালানো হয়। আফগানিস্তানের তালেবানের সঙ্গে শান্তি চুক্তি সই করা সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে এই গোষ্ঠীর অবস্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। তালেবানের পক্ষ থেকে এই এলাকায় বড় ধরনের অভিযান চালানোর পর এই বিমান হামলা চালানো হয়। আফগানিস্তানের মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার কর্নেল সনি লিজেট বলেছেন, তালেবানের হামলা থেকে আফগান সেনাবাহিনীকে রক্ষা করার লক্ষ্যে গত 2 দিনে হেলমান্দ প্রদেশে তালেবানের কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী।
তিনি আরও বলেছেন, তালেবানের যে কোনো ধরনের হামলা থেকে আফগান সেনাবাহিনীকে রক্ষা করতে সহযোগিতা করে যাবে মার্কিন সেনাবাহিনী। এদিকে আফগানিস্তানে মোতায়েন মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল স্কট মিলার অবিলম্বে হামলা বন্ধ করতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তালেবানকে অবিলম্বে হেলমান্দ প্রদেশে হামলা ও সারা দেশে সহিংসতা বন্ধ করতে হবে। এ ধরনের হামলা তালেবান মার্কিন চুক্তির পরিপন্থী এবং চলমান দোহা শান্তি আলোচনাকে অবজ্ঞা করা শামিল। আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে প্রায় 2 দশক যুদ্ধ করার পর গত ফেব্রুয়ারিতে এই গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি সই করে আমেরিকা। চুক্তিতে তালেবানের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তার বিপরীতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা হয়। সেই সঙ্গে দেশে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ হয় তালেবান। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কাতারের রাজধানী দোহায় কাবুল সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা চলমান থাকা অবস্থায় আফগানিস্তানের বিভিন্ন স্থানে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। আরব শাসকদের তীব্র বিরোধিতা সত্ত্বেও দেশগুলোর সাধারণ জনগণের মাঝে হু হু করে জনপ্রিয়তা বাড়ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের। অতি সম্প্রতি প্রকাশিত আরব জনমতের ওপর একটি ব্যাপক ভিত্তিক জরিপের ফলাফলের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, মিশরকে সঙ্গে নিয়ে উপসাগরীয় অধিকাংশ আরব দেশ তুরস্ককে কোণঠাসা করার উপায় খুঁজতে তৎপর হলেও সিংহভাগ আরব জনগণ মনে করছে এরদোগানই তাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। তুরস্ক এবং প্রেসিডেন্ট এরদোগানের ব্যাপারে আরব দেশের সরকার ও জনগণের এই বিপরীত অবস্থান উন্মোচিত হয়েছে ওই জরিপের ফলাফলে। আরব বিশ্বের 13টি দেশে পরিচালিত এই জনমত জরিপ অংশগ্রহণকারীদের 58% মনে করেন অন্য যে কোনো দেশের নীতির তুলনায় তুরস্কের মধ্যপ্রাচ্য নীতি আরব স্বার্থের পক্ষে। ফিলিস্তিনি ইস্যু তো বটেই, এমনকি সিরিয়া ও লিবিয়ায় তুরস্কের বিতর্কিত সামরিক হস্তক্ষেপও সিংহভাগ আরব জনগণ সমর্থন করছে। তুরস্কের পর চীন ও জার্মানির মধ্যপ্রাচ্য নীতির প্রতি আরবদের মনোভাব সবচেয়ে ইতিবাচক। চীনের নীতির প্রতি সমর্থন প্রকাশ করেন 55%, আর জার্মানির নীতির পক্ষে ইতিবাচক মতামত দেন 52% উত্তরদাতা। উল্টো দিকে সবচেয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির ব্যাপারে। এশিয়া আফ্রিকায় আরব বিশ্বের 13টি আরব রাষ্ট্রে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে সাধারণ আরব জনগণের মনোভাব জানতেই জরিপটি করেছে দোহা এবং বৈরুত ভিত্তিক গবেষণা সংস্থা আরব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজ। লন্ডনের রাজনৈতিক ঝুঁকি সম্পর্কিত গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের প্রধান এবং মধ্যপ্রাচ্য রাজনীতির বিশ্লেষক সামি হামদি মনে করেন, তুরস্ক রাষ্ট্রের চেয়ে ব্যক্তি প্রেসিডেন্ট এরদোগান যে সাধারণ আরব জনগণের বিরাট একটি অংশের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সৌদি আরব। তবে চীন ও রাশিয়া মঙ্গলবার 3 বছর মেয়াদী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। সৌদিকে প্রত্যাখ্যানকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। আর আন্তর্জাতিক পরিসরে নিজের ভাব মর্যাদা উন্নয়নে চেষ্টা এটি প্রত্যাখ্যান সৌদির জন্য বড় আঘাত বলে মনে করা হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক ব্রুনো ট্যাঙ্গো এক টুইটার পোস্টে বলেন, সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের অধীন সৌদি আরবকে মারাত্মক ভৎসনার শামিল এইচআরসির নির্বাচনের ফল। তিনি বলেন, কেবল একটি দেশ নির্বাচিত হতে পারেনি, জাতিসংঘের সংখ্যাগরিষ্ঠরা সৌদিকে এড়িয়ে গেছে। বিদেশের মাটিতে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সৌদির এটি প্রাপ্য ছিল। সাধারণ পরিষদে গোপন ব্যালটে এবার এই পরিষদের সদস্যপদ পাওয়া দেশগুলো হচ্ছে বলিভিয়া, যুক্তরাজ্য, চীন, কিউবা, ফ্রান্স, গ্যাবন, আইভরি কোস্ট, মালয়, মেক্সিকো, নেপাল, পাকিস্তান, রাশিয়া, সেনেগাল, ইউক্রেন এবং উজবেকিস্তান। দেশগুলো 2021 সালের 1 জানুয়ারি থেকে 3 বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে। চীন পেয়েছে 139 ভোট। এর আগে 2016 সালে যখন নির্বাচিত হয়েছিল তখন বেইজিং 180 ভোট পেয়েছিল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জো বাইডেনের পক্ষে নির্বাচনের আগে ভোটারদের সুসংহত হওয়ার আহ্বান জানিয়েছে। ডেমোক্র্যাটদের মধ্যে এখনও তুমুল জনপ্রিয় ওবামা মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে বলেন, এই নির্বাচনে যথেষ্ট ঝুঁকি রয়েছে। তিনি বলেন, ইতিহাস দেখায় যে আপনার এবং আপনার বন্ধুদের ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করার সহজ উপায় হলো পরিকল্পনা করা। ভিডিওতে নির্বাচনের ব্যাটল গ্রাউন্ড হিসেবে উইসকনসিন, পেনসিলভেনিয়া, ওয়াইহো, ফ্লোরিডা সহ 24 অঙ্গরাজ্যকে উল্লেখ করা হয়েছে।
করোনা ভাইরাসের কারণে মালয়েশিয়ার রাজপ্রাসাদ বুধবার থেকে আগামী 2 সপ্তাহের জন্য সব ধরনের বৈঠক স্থগিত করে দিয়েছে। প্রাসাদের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। কাজেই নতুন সরকার গঠনে দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের উদ্যোগের ব্যাপারে সিদ্ধান্তে আটকে যাবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে তাকে নিয়োগ দিতে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ এমপির সমর্থনের প্রমাণ দিতে দেশটির রাজার সঙ্গে সাক্ষাৎ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। তিক্ত অন্তর্দ্বন্দ্বে গত ফেব্রুয়ারিতে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন সংস্কারপন্থী সরকারের পতনের পর দক্ষিণ এশিয়ার দেশটিতে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রাসাদে রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহের সঙ্গে 25 মিনিট বৈঠক করেন 73 বছর বয়সী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, আমার সমর্থন 120 এমপি রয়েছে। রাজাকে সেই নথি দেখিয়েছে। এখন তার দাবির সত্যতা প্রমাণ করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ডাকবেন রাজা। কাউকে প্রধানমন্ত্রী হতে হলে মালয়েশিয়ার 221 এমপির অর্ধেক সংখ্যার সমর্থন দরকার পড়বে। তিনি বলেন, আমি এটা রাজার সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছি। এটাই দেশের জন্য সবচেয়ে ভালো হবে। কোনো নির্বাচন ছাড়াই প্রধানমন্ত্রীর দায়িত্ব পান মহিউদ্দিন ইয়াসিন, কিন্তু তার জোটের অবস্থাও নড়বড়ে। এমনকি এই সরকারের বৈধতা নিয়েও সমালোচকদের প্রশ্ন রয়েছে। করোনা মহামারী মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতার কড়া সমালোচনা করেছেন তার ডেমোক্র্যাট দলীয় প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। তিনি বলেন, প্রবীণ ভোটাররা যে তার কাছে খরচযোগ্য ভাইরাসের ভয়াবহতার বিষয়ে গুরুত্ব না দিয়েই প্রেসিডেন্ট তা বুঝিয়ে দিয়েছেন। মঙ্গলবার ফ্লোরিডার দক্ষিণাঞ্চলে প্রেমবোক পাইন্স শহরের একটি প্রবীণ সেবা কেন্দ্রে নির্বাচনী প্রচারে তিনি একথা বলেছেন। বিবিসির খবরে এমন তথ্য পাওয়া গেছে। বাইডেন বলেন, ট্রাম্পের কাছে আপনারা খরচযোগ্য, আপনারা বিস্মরণযোগ্য, আপনারা কার্যত কেউই নয়। তিনি আরও বলেন, এভাবেই ট্রাম্প প্রবীণদের দেখেন, আপনাদের দেখেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়ার পর নির্বাচনী প্রচারে ফেরা ট্রাম্প সোমবার ফ্লোরিডায় প্রচার চালিয়েছিলেন। তার সমাবেশে উপস্থিত কয়েক হাজার মানুষের অধিকাংশের মুখেই সেদিন মাস্ক ছিল না। অন্যদিকে বাইডেনের প্রচার হয়েছে মাস্ক পরে, সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে। ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বলেন, করোনা ভাইরাস যে বয়স্কদের জন্য মারাত্মক, রিপাবলিকান ট্রাম্প এ বিষয়টিকে অবজ্ঞা করছেন। মার্কিন প্রেসিডেন্ট একমাত্র নিজেকে ছাড়া আর কোনো বয়স্ক ব্যক্তির প্রতি যত্নবান নন বলেও মন্তব্য করেছেন তিনি। সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ভূয়সী প্রশংসা করেছেন মদিনা মুনাওয়ারার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান। তিনি বলেছেন, বাংলাদেশি অভিবাসীরা সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অভিভাবক হিসেবে বাংলাদেশি অভিবাসীদের দেখাশোনা করা আমার দায়িত্ব। মঙ্গলবার মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমানের সঙ্গে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বিপিএম বৈঠক করেন। বৈঠককালে মদিনার গভর্নর বাংলাদেশি অভিবাসীদের দক্ষতা ও সততার জন্য তাদের প্রশংসা করে এ কথা বলেন। গভর্নর আরও বলেছেন, বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা পরিবার পরিজন ছেড়ে দূর প্রবাসে বসবাস করছে। তাদের অবস্থানকে আরও সহজ ও আরামদায়ক করার বিষয়ে সৌদি কর্তৃপক্ষকে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। তিনি বলেন, মদিনায় অভিবাসী শ্রমিকদের জন্য কোম্পানির অর্থায়নে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন আবাসিক কম্পাউন্ড তৈরি করা হচ্ছে, যেখানে সুন্দর পরিবেশের পাশাপাশি উন্নত মানের খাবার ও বিনোদনের ব্যবস্থা থাকবে। বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান জানিয়ে মদিনার গভর্নর আরও বলেছেন, বাংলাদেশ আমাদের হৃদয়ে রয়েছে।